আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাম। গতদিন আমরা বয়েলের সূত্র আর চার্লসের বা গেলোসাকের সূত্র পড়েছিলাম। সেই সূত্রের পরের থেকে আজকে আমরা আবার আলোচনা করব। বয়েল এবং চার্লসের ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়েল এবং চার্লসের যে সূত্রটা পড়েছিলাম, পরবর্তীতে মানে চার্লসের যে সূত্রটা আমরা বা গেলাসাকের যে সূত্রটা পড়েছিলাম, ওই সূত্রে কিন্তু দুইটা বিবৃতি আছে। নিচে যে আমরা ক্যালকুলেশন করে ভি ইজ প্রপোর্শনাল টি পেয়েছিলাম, যেটাকে আমরা বলি হচ্ছে বিকল্প বিবৃতি। এটা যখন আসবে পরীক্ষায় বিকল্প বিবৃতি হিসেবে, তখন এটা লিখবো। আর এমনিতে যদি গেলোসাকের সূত্রটা বিবৃতি সহ ব্যাখ্যা করতে বলে, তাহলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এসে এটা ব্যাখ্যা করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টি, অর্থাৎ যে বিকল্প বিবৃতিটা আমরা পেয়েছিলাম, এটা দিয়েই আমরা বেশ কিছু গ্যাসের সমন্বয় সূত্র, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, এগুলো সবগুলোই এই সূত্র থেকে বিবৃতি করব। তো গতদিন আমরা একটা সূত্র লিখেছিলাম যে গে-লুসাকের সূত্র, সেটা থেকে একটা ইকুয়েশন পেয়েছিলাম। ইকুয়েশনটা কেমন ছিল? ভিটি সমান সমান ভি নট প্লাস হচ্ছে ভি নট, আচ্ছা, ভি নট ইন্টু হচ্ছে টি বাই 273, এরকম একটা সমীকরণ আমরা প্রথমেই একদম বিবৃতি দিয়ে এই সূত্রটা লিখেছিলাম। এবার এই সূত্রটাকে যদি আমরা কিছুটা পরিমাণে পুনর্বিন্যাস করি, যে একটু সাজিয়ে লিখি, তখন আমরা এই সূত্রটাকে কি পাবো? ভিটি সমান সমান ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু। ওয়ালাইকুম আসসালাম। এটা ধরো 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এই যে দেখো, আমি কিছুই করিনি, শুধু একটু পুনর্বিন্যাস করেছি, যে ভি নটটা এখানে পাশে রেখেছিলাম, টিটাকে পাশে রেখে দিলাম, এইটুকুই পুনর্বিন্যাস করেছি। এবার এখানে যে এই যে ভি নট বাই 273, এইটাকে বলে হচ্ছে গ্যাসের তাপ প্রসারণক সহগ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে তাপ প্রসারণক সহগ কাকে বলে বা একে কি দিয়ে প্রকাশ করা হয়, তখন তোমাদের এই কথাটা লিখতে হবে যে
কে-লুসাকের বা চার্লসের সূত্র থেকে আমরা জানি ভিটি সমান সমান ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273। এটাকে 1 নং সমীকরণ ধরে রেখে 1 নং সমীকরণকে পূর্ণ বিন্যাস করলে আমরা পাই হচ্ছে ভিটি সমান সমান ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু হচ্ছে টি। আর এই ভি নট বাই 273 এটাকেই বলা হয় হচ্ছে তাপ প্রসারণক সহগ, যাকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় যেটাকে আমরা আলফা বলি। এটাকে প্রকাশ করা হয় হচ্ছে আলফা দিয়ে। আচ্ছা, এবার তাহলে এই সমীকরণটাকে যদি আমরা আলফা দিয়ে প্রকাশ করি তাহলে শেষে আমরা কি সমীকরণটা পাচ্ছি? ভি নট ওয়ালাইকুম আসসালাম আলফা টি, এই সমীকরণটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তাপ প্রসারণক কাকে বলে বা তাপ প্রসারণক সহগ কি, একে কি দিয়ে প্রকাশ করা হয় এবং কোথায় থেকে আমরা এই তাপ প্রসারণক সহগটা পেলাম সেটা এখান থেকে আমরা বের করে নিয়ে আসলাম। এবার বয়েলের সূত্রে আমরা জেনেছিলাম যে রেখাটা পেয়েছিলাম, অর্থাৎ একদিকে আয়তন আরেকদিকে তাপমাত্রা, বা একদিকে উপরে আয়তন যদি নিই নিচে তাপমাত্রা যদি নিই, এরকম নিয়ে আমরা হচ্ছে যে গ্রাফগুলো বা চাপের ভার্সাসে যে গ্রাফগুলো এঁকেছিলাম সেগুলোকে যে গ্রাফ বলে। আর এই চার্লসের সূত্র থেকে যে গ্রাফগুলো পাবো এই গ্রাফগুলো কিন্তু একটু আলাদা হবে। আমরা বয়েলের সূত্রের ক্ষেত্রে যে গ্রাফটা পেয়েছিলাম সেটাকে কি বলেছিলাম, কেউ একজন বলো তো? যে গ্রাফটা পেয়েছিলাম সেই গ্রাফকে কি বলে? গত ক্লাসে বলেছিলাম এবং এঁকে দিয়েছিলাম, বলো কেউ একজন। সমতাপীয় রেখা, বা আরেকটা নাম কি বলেছিলাম? আইসোথার্ম। এটা কিন্তু পরীক্ষায় আসবে, তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসে, অতএব এটা মনে রাখতে হবে যে বয়েলের সূত্র থেকে যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে সমতাপীয় রেখা বা আইসোথার্ম। আর এই চার্লসের সূত্র থেকে যে রেখাটা পাবো সেটাকে বলে হচ্ছে আইসোবার বা সমচাপীয় রেখা। অতএব এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার এতটুকু আমি মুছে দিলাম। ম্যাম আসসালামু আলাইকুম। এখন হচ্ছে এখান থেকে একটা সংজ্ঞা পরীক্ষায় আসে যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। তোমাদের বইয়ে সুন্দর করে সংজ্ঞাটা দেয়া রয়েছে, আমি একবার সংজ্ঞাটা বলছি যে কল্পনাযোগ্য, তার মানে হচ্ছে এগুলো কিন্তু বাস্তবে দেখা যায় না, জাস্ট এগুলো আমরা কল্পনা করতে পারি। এই কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে, মানে এটাকে ধরে নেওয়া হয় যে শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। অর্থাৎ ধরে নেওয়া যে তাপমাত্রা সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলে থাকি। পরম শূন্য তাপমাত্রাটা আমরা কিভাবে বলবো সেটা একটু দেখাই। যে আমরা যে পেয়েছিলাম ভিটি সমান সমান ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু টি, এই যে সমীকরণটা পেয়েছিলাম, এখানে টি এর জায়গায় আমরা ধরবো হচ্ছে পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে -273। এবার টিতে যদি আমরা -273 বসাই তাহলে কি হবে দেখো, ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু হচ্ছে -273, টি এর মানটা আমরা বসাচ্ছি। তাহলে ভি নট এখানে দেখো 273 কেটে যায়, আর থাকে শুধু ওখানে মাইনাসটা থাকে। মাইনাসটা যখন ভি নটের সামনে যে প্লাস আছে সেই প্লাসের সাথে গুণ হয়ে যাবে তখন কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে ভি নট মাইনাস ভি নট, তার মানে ম্যাম তাহলে তো জিরো হবে। হ্যাঁ ওইটাই তো, যে শূন্য হয়ে যাবে বললাম যে কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রা সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে সেটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা সংজ্ঞা হিসেবে। এবং যদি ব্যাখ্যা করতে বলে তাহলে এই ব্যাখ্যাটুকু তোমাদের দিতে হবে। চার্লসের সূত্র থেকে সূত্রটা নিয়ে -273 যেহেতু পরম শূন্য তাপমাত্রা, এটা বসে এই শূন্যটা তোমাদেরকে দেখাতে হবে। এবার আমি বললাম যে তোমাদের যে রেখাটা পাবে সেটাকে সমচাপীয় রেখা করে দিলেই তো হয়ে না। তোমার কথা বোঝা যাচ্ছে না, অনেক কেটে কেটে আসতেছিল, আরেকবার প্রশ্নটা করো। আচ্ছা, তো পরে তুমি আবার কানেক্ট হলে নাকি ডিসকানেক্ট হয়ে গেলে আমি বুঝতে পারছি না। তুমি যদি পরে আবার কানেক্ট হও পরবর্তীতে আমাকে প্রশ্নটা আবার করো। আচ্ছা,
এবার আমি বললাম যে এই যে চার্লসের সূত্র থেকে যে রেখাটা পাবো সেটাকে সমচাপীয় রেখা বা আইসোবার বলে। এটা তোমরা বই থেকে জাস্ট চিত্রটা একবার দেখে নিবে, চিত্রটা তেমন পরীক্ষায় আসে না, এই জন্য আমি পড়াবো না। যেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, যেগুলো থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলোই শুধু পড়াবো। তো এখান থেকে এই যে -273 যে তাপমাত্রাটা আমরা পেলাম, এই তাপমাত্রাকে শূন্য ধরে ভালো করে খেয়াল করতে হবে, -273 ডিগ্রি সেলসিয়াসকে, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে আমরা যাব কি করে সেটা প্রকাশ করার জন্য ব্রিটিশ বিজ্ঞানী লর্ড কেলভিন ওনার নাম অনুসারে একটা স্কেল আবিষ্কার করেন, যেটাকে কেলভিন স্কেল বলে, যাকে প্রকাশ করা হয় টিকে বা টি এ, যে কোনো কিছু দিয়ে প্রকাশ করানো থাকতে পারে। এটাকে কিভাবে আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাব সেটা একটু দেখো। যে কোনো কিছুরই অঙ্কে তোমাদের যে গাণিতিক যে প্রবলেমগুলো দেওয়া থাকবে আর কি, সেগুলোতে ডিগ্রি সেলসিয়াস থাকবে। সবগুলো ডিগ্রি সেলসিয়াসকে তোমাদেরকে কেলভিনে প্রকাশ করে নিয়েই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। সাপোজ ধরো আমি বললাম যে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যখনই তোমরা কেলভিনে প্রকাশ করতে যাবে তখনই এই 27 এর সাথে 273 এটা যোগ করে নিতে হবে। যোগ করলে যেটা হবে এটা হবে হচ্ছে কেলভিনে। কত হয় যোগ করলে বলো দেখি? ম্যাম 300। হ্যাঁ 300 কেলভিন। 300 কেলভিন। ওয়ালাইকুম আসসালাম। 300 কেলভিন। এইভাবে তোমাদেরকে কনভার্ট করে নিতে হবে। এবং কনভার্টটা কি? হ্যাঁ বলো বলো। মিস, আপনি কি পড়াচ্ছেন একটু বলবেন? এতক্ষণ নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি ক্লাসে ঢুকতে পারিনি। আচ্ছা, আমি হচ্ছে চার্লসের সূত্রের শেষের দিক থেকে যে আমরা পরম শূন্য তাপমাত্রা, তাপ প্রসারণক সহগ এগুলো কিভাবে বের করব সেগুলো দেখালাম, এবং ওই পরম শূন্য তাপমাত্রা কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে তত্ত্বীয়ভাবে মানগুলো শূন্য হয়ে যায়, এগুলো দেখালাম এতক্ষণ। এখন দেখাচ্ছিলাম পরম তাপমাত্রার যে স্কেলটা রয়েছে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস থেকে কিভাবে কেলভিন স্কেলে যাওয়া যায় সেটা দেখালাম। তো ধরো আমরা বললাম যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে হচ্ছে 0 কেলভিন, এটা হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী লর্ড কেলভিন এটাকে ধরেছেন। এবার যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় তখন এটা হয়ে যাবে হচ্ছে 273 কেলভিন। এবার আমি যদি টি ডিগ্রি সেলসিয়াস বলি তাহলে 273 এর সাথে টিটা যোগ করতে হবে, এত কেলভিন। তার মানে এই যে টি এর মান যত আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমে দেওয়া থাকবে তার সাথে 273 যোগ করতে হবে। অঙ্ক করার সময় আমি কিন্তু আর তোমাদেরকে এটা বলে দিব না, তোমরা অবশ্যই এই কথাটা মনে রাখবে যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 যোগ করতে হবে। এরপরে চার্লসের যে অনুসন্ধান তো দেওয়া রয়েছে সেটাও পরীক্ষা আসে না বললেই চলে, অতএব এটাও আমি পড়াচ্ছি না। আর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া আছে এগুলো ওই যে বললাম যে বয়েলের সূত্রের পরে বয়েলের সূত্র দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, তারপরে চার্লসের সূত্র করানোর পরে চার্লসের সূত্রের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। যখন আমি সূত্রটা পড়াবো সাথে সাথে অঙ্কগুলো করাবো তখন তোমরা সহজেই বুঝতে পারবে যে ওই একটা সূত্রই হবে, যেহেতু আমি ওটাই শুধু পড়িয়েছি। কিন্তু যখন আমি আরো একটা সূত্র আছে অ্যাভোগাড্রোর সূত্র, এবং পরবর্তীতে চার্লসের এবং বয়েলের সূত্র মিলে একটা সমন্বয় সূত্র আছে, আবার বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর 3টা সূত্র মিলে গ্যাসের অবস্থার সমীকরণ বা আদর্শ গ্যাসের সমীকরণ আছে। এই সবগুলো ডিডাকশন করার পরে আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করাবো, যেন তোমরা বলতে পারো যে এখন এই মানগুলো দেয়া রয়েছে, এখন এই সূত্রের প্রয়োগটা হবে। তোমরা বুঝতে পারছো কিনা দেখার জন্য আমি মেইনলি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এই সবগুলো সমীকরণ যখন ডিডাকশন করা হয়ে যাবে তখন আমি তোমাদেরকে করাবো। তাহলে গত ক্লাসে আমরা 2টা সূত্র পড়েছিলাম, বয়েলের সূত্র আর চার্লসের সূত্র। আজকে আরেকটা সূত্র পড়বো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। সূত্রের বিবৃতি সুন্দর করে বইয়ে দেওয়া রয়েছে যে স্থির তাপমাত্রা চাপে
এইখানে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তাপমাত্রা এবং চাপ দুইটাই স্থির থাকবে, সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। আর আমরা হচ্ছে সমান সংখ্যক অণু বলতে আয়তনটাকে যদি ভি প্রকাশ করি আর যদি মোল সংখ্যাকে এন ধরি, তখন এই সমীকরণটাকে আমরা পাবো ভি ইজ প্রপোর্শনাল এন। তার মানে স্থির তাপমাত্রায় ও চাপে, যেহেতু এখানে তাপমাত্রারও কোনো প্রভাব নেই, চাপেরও কোনো প্রভাব নেই, তার মানে আমরা এই সূত্রটা পেলাম যে স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এবং এই অ্যাভোগাড্রোর সূত্র থেকে তোমরা 9-10-এ একটা পড়ে এসেছো, অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত, কেউ একজন বলো দেখি। 6.023 6.023 গুণন 10⁻23। এই তো, এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার মান। এটাও তোমাদের পরবর্তীতে মনে রাখতে হবে, কেননা অঙ্কে কিন্তু কখনো এই মানটা দেওয়া থাকবে না। যদি কতটি অণু থাকে বের করতে বলে, তখন কিন্তু এই সংখ্যা দিয়ে গুণ করে তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে তিনটা সূত্র আমরা কিন্তু পেলাম, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এবার আমরা জানবো হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র, অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্র থেকে আমরা কি পাই। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো? জি ম্যাম। ঠিক আছে, গ্যাসের সমন্বয় সূত্র। আচ্ছা, আরেকটা কথা শোনা, সেটা হচ্ছে এই স্লাইড তৈরি করে পেজগুলো দেখে রিডিং পড়িয়ে দিলে বুঝিয়ে দিলে ভালো, নাকি এভাবে লিখে বুঝালে ভালো, কোনটা ভালো হয় সেটাই আমি তোমাদের সাথে করব, তোমরা যদি একটু বলতে। ম্যাম লিখে বুঝালে বেশি ভালো হয়। মিস এভাবে লিখেই ভালো হয় মিস। আচ্ছা, তাহলে লাইভ ক্লাসের মতো মনে হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে বুঝাবো, কিন্তু এভাবে কিন্তু আমাদের একটু সময় বেশি লেগে যাবে, কারণ লিখতে হচ্ছে, বুঝাতে জি, হচ্ছে, ম্যাম। একটু সময় বেশি লাগবে, তারপরে ম্যাম, আমরা আপনি চেষ্টা যদি করব। খাতায় লিখেও দেখেন তাহলে আরো ভালো। আচ্ছা, খাতায় লিখেও দেখানো যায়, সেটাও করা যায় অবশ্য, ছোট ছোট করে খাতায় জি লিখলেও ম্যাম, লেখাগুলো খাতায় লিখে স্পষ্ট দেখান। হবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে না হয় চেষ্টা করব সেটা। আমি তো এখন ওই যে মোবাইলে আঙ্গুল দিয়ে লিখি, যার কারণে। লিখলেই ভালো হয়। ঠিক আছে, তাহলে খাতায় লিখেও বোঝানো যাবে, সমস্যা নেই। নেক্সট দিন থেকে না হয় সেটা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে গ্যাসের সমন্বয় সূত্র বলতে আমরা বললাম যে বয়েল এবং চার্লসের সূত্রের দুইটা একসাথে করব। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, কেউ একজন বলো, ভি ইজ প্রপোর্শনাল কি পেয়েছিলাম, বলো কেউ একজন। সূত্র হতে আমরা কি পেয়েছিলাম, ভি ইজ প্রপোর্শনাল 1/p। তার মানে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, এটা আমরা পেয়েছিলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এরপরে চার্লসের সূত্র থেকে আমরা যে লাস্টে যে বিকল্প বিবৃতি পেলাম ওইটা লিখবো। চার্লসের সূত্র থেকে আমরা কি পেলাম, ভি ইজ প্রপোর্শনাল টি। এই দুইটা সমীকরণ আমরা পেলাম। এবার দেখো, দুইটা সমীকরণেরই ভি ইজ প্রপোর্শনাল, তার মানে ভিটা কিন্তু দুইজনের মধ্যে কমন আছে। এবার এই দুইটা সূত্র থেকে আমরা কি লিখতে পারবো সেটা লিখব। 1 এবং 2 নং সূত্রের সাথে সম্পর্ক কি আছে সেটা লিখব। 1 ও 2 হতে কি পাচ্ছি সেটা লিখি, যে 1 নং এ ছিল ভি ইজ প্রপোর্শনাল, দুইটার মধ্যে ভি আছে, আর এটাতে 1/p আছে, আরেকটাতে টি রয়েছে। তাহলে এই দুইটাকে সূত্রকে আমরা সমন্বয় করে পেলাম হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল 1/p ইন্টু টি। এবার প্রপোর্শনাল উঠিয়ে দিলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট পাবো, যেটাকে কে বলে, কে ইন্টু 1/p ইন্টু টি। তাহলে এটাকে যদি আমি সুন্দর করে লিখি, তাহলে ভি সমান সমান কি হবে, কে টি ডিভাইডেড বাই পি। এটা আমরা পেলাম। এবার পিটাকে বাম পাশে নিয়ে আসি, বা পিভি সমান সমান হচ্ছে কেটি। কেটাকে শুধু ফ্রি করে দিব, তার মানে টিটাকেও বাম পাশে নিয়ে চলে আসলাম, সমান সমান কে পেলাম। এই যে একটা সমীকরণ আমরা পেলাম। হ্যাঁ বলো। সূত্রটা আবার একটু বুঝিয়ে দিবেন, নেটওয়ার্ক সমস্যার জন্য আমি বুঝতে পারিনি।
আমরা হচ্ছে বয়েলের সূত্রে পেয়েছিলাম ভি প্রপোর্শনাল 1/p, মানে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। আর চার্লসের সূত্রের বিকল্প বিবৃতি থেকে পেয়েছিলাম ভি ইজ প্রপোর্শনাল টি, অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই দুইটা সূত্রে যেহেতু বাম পাশে অর্থাৎ প্রপোর্শনালের আগে দুইটাতেই ভি রয়েছে, তার মানে ভি কিন্তু দুইটাতেই কমন। সেম আমরা এটাকে কি লিখতে পারি, তাহলে ভি ইজ প্রপোর্শনাল 1/p ইন্টু টি লিখতে পারি। এবার প্রপোর্শনালিটি উঠিয়ে দিলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে, যেটাকে আমরা কে দিয়ে আগেও প্রকাশ করেছি। এরপরে সমীকরণটাকে আমরা সুন্দর করে লিখলে পেলাম ভি সমান সমান KT/p। এরপরে কি করলাম, পিভি সমান সমান মানে পিটা যে ওই পাশে নিচে ছিল আড়াআড়ি করে বাম পাশে নিয়ে চলে আসলাম, পিভি ইজিক্যাল টু কেটি পেলাম। আবার টিটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে PV/T সমান সমান কে। এই সমীকরণটা আমরা পেলাম। এটা পেলাম হচ্ছে একটা গ্যাসের চাপ রয়েছে, একটা গ্যাসের আয়তন, একটা গ্যাসের তাপমাত্রা এখানে ইনক্লুড করা রয়েছে। কিন্তু যদি আমরা চাপকে 2-3টা মাধ্যমে ধরি, যেমন হচ্ছে P1, P2, P3 এরকম ডট ডট Pn পর্যন্ত ধরি, আবার ভি কে যদি V1, V2, V3 ডট ডট Vn পর্যন্ত ধরি, তাপমাত্রাকেও সেম ভাবে T1, T2, T3 ডট ডট Tn পর্যন্ত ধরি। এরকম যদি সবগুলো মানকে আমরা ধরি, তাহলে সমীকরণটা কি পাবো দেখো একটু, এপাশে একটু মুছে দিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে P1 V1 ভাগ T1 সমান সমান P2 V2 ভাগ T2 সমান সমান P3 V3 ডিভাইডেড বাই T3 সমান সমান দিয়ে ডট ডট দিলাম, দিয়ে Pn Vn ডিভাইডেড বাই Tn, আর এই সবগুলো সমান সমান হচ্ছে কে। এবার সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেছি। তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা গ্যাসের চাপ, দুইটা গ্যাসের আয়তন, দুইটা গ্যাসের তাপমাত্রা এরকম দেয়া থাকবে। ধরো 6টার মধ্যে একটা অজানা থাকবে, সেই একটার মান তোমাদের বের করতে হবে। দেখো যদি আমরা এইটুকুকে কল্পনা করি যে P1 V1 সমান সমান ডিভাইডেড বাই T1 সমান সমান P2 V2 ডিভাইডেড বাই T2, এখানে যে টোটাল 6টা মান দেওয়া রয়েছে, 6টার মধ্যে ধরো 5টা দেওয়া থাকবে, আরেকটা তোমাদেরকে বের করতে বলবে। যখনই বের করতে বলবে তখন তোমরা এই গ্যাসের সমন্বয় সূত্র ব্যবহার করে মানটা বের করবে। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব তখন আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে গ্যাসের সমন্বয় সূত্র থেকে আমরা পেলাম হচ্ছে P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। যদি আরো কিছু গ্যাসের সংখ্যা উল্লেখ থাকে তাহলে P3 V3 এরকম ভাবে ডট ডট দিয়ে, মানে n সংখ্যক কতটা আছে যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এই n সংখ্যক সমান সমান কে পর্যন্ত এই সূত্রের ডিডাকশন করে দিব। এবার আমরা জানবো গ্যাসেরই সমন্বয় সূত্র, কিন্তু সেটাকে বলে গ্যাসের আদর্শ সমীকরণ। এটা প্রায় পরীক্ষায় আসে। এটা যেমন বয়েল আর চার্লসের সূত্র থেকে পেলাম, আর এখন যেটা আমরা করব সেটা বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে বের করব। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। অবস্থার সমীকরণ এটাও একটা সমন্বয় সূত্র, কিন্তু এই সূত্রটাতে 3টা সূত্রই সমন্বয় হয়েছে, আর 2টা সূত্রের সমন্বয় দিয়ে আগেরটা করালাম। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছিলাম V is proportional 1/p, চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম V is proportional শুধু T, বড় হাতের T পরম তাপমাত্রা, আর অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা পেয়েছিলাম V is proportional n। তোমরা কিন্তু পরীক্ষায় যখন এই সূত্রগুলো ডিডাকশন করবে বা সমীকরণটা নিয়ে আসবে তখন কিন্তু প্রত্যেকটা সূত্রের বিবৃতি দিয়ে তারপরে কিন্তু এই সমীকরণগুলো লিখতে হবে।
যেমন বয়েলের সূত্র থেকে আমরা জানি যে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, লিখে 1 নং দিয়ে এই সমীকরণটা লিখবে। আবার চার্লসের সূত্র সে থেকে আমরা জানি যে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, দিয়ে 2 নং দিলে। সেম ভাবে অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা জানি কোনো স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের আয়তন তার অণুর সংখ্যার সমানুপাতিক। এই 3টা সমীকরণ পেলে এবার এই 1, 2 এবং 3 হতে আমরা কি পাচ্ছি, অর্থাৎ এই 3টা সমীকরণকে আমরা যদি সমন্বয় করি তখন দেখো আমরা পাবো V is proportional 1/P into T into N। এইভাবে সমীকরণটা আমরা পেলাম। এখন আমরা এই প্রপোর্শনালটি উঠিয়ে দিব, দিলে আমরা কি পাবো, V সমান সমান K into 1/P into T into N। তার মানে এটা দাঁড়ালো V সমান সমান TN KNT KNT ডিভাইডেড বাই P। পিটাকে যদি আমরা বাম পাশে নিয়ে চলে আসি তাহলে PV সমান সমান এনটাকে সামনে লিখলাম KT। এবার এই যে এখানে হচ্ছে কেটা আসলো, এই কে এর পরিবর্তে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ যখন ডিডাকশন করতে বলবে তখন এই কে এর পরিবর্তে আদর্শ গ্যাসের সমীকরণ এ আমরা নিয়ে আসবো হচ্ছে বড় হাতের আর, যেটাকে মোলার গ্যাস ধ্রুবক বলে। এবং পরবর্তীতে এই মোলার গ্যাস ধ্রুবকের বেশ কিছু মান রয়েছে। এসআই এককে হলে কি হবে, সিজিএসএ হলে কি হবে, লিটার বাই চাপ এককে কি হলে কি হবে, এই সবগুলোরই ক্যালকুলেশন আমি পরবর্তীতে দেখাবো। তা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা এই কনস্ট্যান্টকে কে না ধরে ধরবো হচ্ছে আর হিসেবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি PV = nRT। এই সমীকরণটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে মনে রাখবে যে এই সমীকরণটা আমরা পেলাম আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = nRT। এখানে n এর মান দেওয়া থাকবে, t এর মান দেওয়া থাকবে, p এর মান দেওয়া থাকবে, v এর মান দেওয়া থাকবে, r এর মান বের করতে হবে। কখনো কখনো অঙ্কে ধরো p এর মান দেওয়া থাকলো না, বাদ বাকি v এর মান দেওয়া রয়েছে, t এর মান দেওয়া রয়েছে, n এর মান দেওয়া রয়েছে। এবার ওই মানগুলো কোন এককে আছে, অন্যগুলো যদি লিটার বাই চাপ এককে থাকে তাহলে আর এর মান সেই লিটার বাই চাপ এককে আনতে হবে। আবার যদি এসআইতে দেওয়া থাকে অন্য মানগুলো, তখন আর এর মান এসআইতে একটা মান দেওয়া আছে যেটা আনতে হবে। এভাবে সিজিএস আছে, বেশ কয়েকটা একক কনভারসেশন আছে, ওখান থেকে আমাদের দেখে আর এর মানটা বসাতে হবে যে অন্য এককগুলো কোন এককে রয়েছে। যে এককগুলো আলাদা থাকবে সেই এককগুলোকে কনভার্ট করে ম্যাক্সিমাম একক যে এককে দেওয়া থাকবে সেই এককে কনভার্ট করে নিতে হবে। বুঝতে পেরেছো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা? আচ্ছা, এবার এই যে এখান থেকে যে এনটা পেলাম আদর্শ গ্যাসের সমীকরণে, এনটা যে পেলাম, এই এন হচ্ছে মোল সংখ্যা, যেটাকে আণবিক ভর বা একে গ্রামে প্রকাশ যদি করি তাহলে এটাকে মোল বলে। অনেক সময় মোলের সংজ্ঞা হিসেবে পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা তখন লিখবে যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মোল বলে। এই এনটা বা মোল সংখ্যাটা সমান সমান আমরা লিখতে পারি ভর ভাগ আণবিক ভর। ভর মানে কতটুকু ওয়েট ওখানে দেয়া রয়েছে, আর আণবিক ভর মানে হচ্ছে কোন গ্যাসের ক্ষেত্রে বলছে, যে গ্যাসের ক্ষেত্রে বলছে সেই গ্যাসের ক্ষেত্রে আণবিক ভরটা কত হবে সেটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে মূল সংখ্যাটা পেয়ে যাব। এবার যেহেতু আমরা 3টা সূত্রেরই বিবৃতি করে ফেলেছি, কি কি সূত্র হয় সেই সূত্রগুলো দিয়ে আমরা কি কি পেলাম, এবার একটা অঙ্ক আমি তোমাদেরকে করাবো, তোমরা একটু খেয়াল করো। কত মিনিট সময় রয়েছে আমাদের আর? 11 মিনিট। আচ্ছা, ঠিক আছে। তোমরা মেজরিটি কোন লেখকের বই পড়ো? ম্যাম কবির স্যারের সেকেন্ড পেপার। কবির স্যার। আচ্ছা ম্যাম মোহাম্মদ কবির স্যার। আচ্ছা, কবির স্যারের বইটাই আমরা কিন্তু, আচ্ছা কবির স্যারের বইটাই কিন্তু আমরা মেইনলি সবাই ফলো করি বেশিরভাগ ক্ষেত্রেই। তবে যে টপিকস গুলো অন্য বইয়ে ভালো দেওয়া থাকে সেখান থেকে আবার আমরা সেগুলো ফলো করে নিই। তো যাদের কাছে কবিরের বই আছে তারা তেইশ পৃষ্ঠায়, এবছরে যাদের বই আছে 23 পৃষ্ঠায় একটা অঙ্ক দেওয়া রয়েছে, সেই অঙ্কটা আমি একটু দেখাচ্ছি।
অঙ্কটা হচ্ছে যাদের কাছে বই নেই তাদের উদ্দেশ্যে আমি একটু প্রশ্নটা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 23 পৃষ্ঠা, হ্যাঁ, 23। 30°C তাপমাত্রায় 740 মিলিমিটার পারদ চাপ, মানে এটাকে মার্কারিও বলে, মিলিমিটার মার্কারি চাপে 25 ml গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। সংখ্যা নির্ণয় করো বা হিসাব করো, যেটাই বলো। যারা পারবে তারা অঙ্কটা করে ফেলো, বইয়ের হেল্প না নিয়ে নিজেরা নিজেরা একটু চেষ্টা করো কি কি দেয়া রয়েছে কি কি দেয়া নেই, সেখান থেকে আমরা সমন্বয় সূত্র থেকে মানটা বের করব। মিস নতুন বইতে পাচ্ছি না তো। নতুন বইয়ের 23 পেজে। জি ম্যাম, খুঁজলাম পাচ্ছি না। আর তো কথা, মিস পাচ্ছি না। তোমাদের বইটা কি অক্টোবর 2020-এর সংস্করণ? না ম্যাম, আমি তো পেয়েছি। হ্যাঁ, অক্টোবর 2020-এর সংস্করণ যাদের বই তারা কিন্তু পাবে, মানে 2021-এর নতুন যে বইটা। আচ্ছা, তাহলে দেখো, আমি না পেলেও সমস্যা নেই, প্রশ্নটা আমি যেহেতু লিখে দিয়েছি, না পেলেই বরঞ্চ ভালো, তোমরা নিজেরা একটু ট্রাই করবে যে অঙ্কটা কিভাবে সলভ করা যায়। প্রথমে দেখো তাপমাত্রা দেয়া রয়েছে 30°C তাপমাত্রা, তার মানে এখানে একটা তাপমাত্রা দেয়া রয়েছে। আর বলা আছে যে হচ্ছে অণুর সংখ্যা যেহেতু হিসাব করতে বলতে হবে, সেহেতু আরেকটা তাপমাত্রাকে আমরা 273 যে জানি সেটা ধরে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে T1 আমরা ধরে নিলাম যে 270 কেলভিন। তাহলে T2টা হবে কত? এই 30-র সাথে 273 যোগ করতে হবে, তাহলে কত হয়? 303। 303 কেলভিন। 303 কেলভিন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে চাপ দেওয়া রয়েছে, দেখো চাপ হচ্ছে P1 আমাদের জানি হচ্ছে আমরা 760, যেটা জানা আছে সেটা জানা দিয়ে এর সাথে হিসাব করতে হবে। তাহলে P1 দেওয়া রয়েছে 760, এখানে কিন্তু ওই মানটা দেয়া নেই, এগুলো কিন্তু আমি আগে পড়িয়েছি, অতএব তোমরা ওখান থেকে এগুলো জেনে নিবে যে 760। ম্যাম এখানে 740 দেওয়া। P2 হবে এটা 740, P2 740। এখানে সবগুলো মান দেয়া নেই, তোমাদেরকে যখনই এরকম কোনো মান দেয়া থাকবে না, আমরা যে একক কনভারসেশন গুলো দেখিয়েছিলাম তোমাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে 12-13 মিলিয়ে দেখবে যে আমি এগুলো তোমাদের আগে করিয়েছি যে এক বায়ুচাপে কতটুকু হয় বা আদর্শ তাপমাত্রা এবং চাপে কতটুকু হয়, সেগুলো কিন্তু তোমাদের সবসময় জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। এই মুখস্থ মানগুলো দিয়ে কিন্তু এখানে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে P2 সমান 740 পেলাম, T1 পেলাম, T2 পেলাম, V1 হচ্ছে এখানে 25 ml দেয়া রয়েছে, V2 হচ্ছে 25 ml দেয়া রয়েছে, আর প্রমাণ আয়তনটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে V2 হচ্ছে 25। আচ্ছা, আমি এবার এই পাশে লিখতে পারতেছি না, তোমরা একটু কষ্ট করে লিখে নিও। V2 হচ্ছে 25, আর হচ্ছে আমাদের বের করতে হবে V1। তাহলে আমরা জানি দিয়ে P1 বাই V1, P1 V1 ডিভাইডেড বাই T1 সমান সমান P2 V2 বাই T2। ক্যালকুলেশন করে আমাকে বলো যে V1 এর মান কত আসবে। আমি ক্যালকুলেশনটা তোমাদের করে দিব না, তোমরা 2 মিনিট সময় দিতেছি, তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটা বলো। V1 এর মান কত আসে সেটা আগে বলো। করতেছো তোমরা? তোমরা কি ক্যালকুলেশনটা করতেছো? আমাকে একটু রেসপন্স করো। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ, করে জি আমাকে ম্যাম। বলো, করে বলো কত ml আসে।
ম্যাম 21.93। আচ্ছা, তাহলে আমরা ম্যাম এখান থেকে 21.93। আচ্ছা V1 সমান সমান আমরা পেলাম হচ্ছে 21.93। আচ্ছা, এত ml, দুই ধর নিলে যথেষ্ট। এবার আমরা হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে, অর্থাৎ যে নর্মাল টেম্পারেচার রয়েছে সেটাতে কোনো গ্যাসের আয়তন আমরা জেনেছিলাম হচ্ছে 22.4 লিটার। এবার এই 22.4 লিটারকে ml এ কনভার্ট করে বলো কত হয়, যেহেতু এইটা হচ্ছে আমার ml এ দেওয়া রয়েছে। 22.4 লিটারকে ml এ কনভার্ট করলে কত হয় বলো? 0.0224। 22.4 লিটারকে ml এ কনভার্ট করলে 0.0 এরকম কেন? ভালো করে করো। ml থেকে, লিটার থেকে কিন্তু ml এ যাচ্ছি, ml থেকে কিন্তু লিটারে নয়। 22,400। 22,400 ml, তাই তো? তাহলে 22,400 ml এ থাকে কতটুকু অ্যাভোগাড্রোর সংখ্যক? 6.023 into 23। হ্যাঁ, এত ml এ থাকে হচ্ছে 6.023 গুণন 10⁻23। তাহলে এখানে যে ml টা দেওয়া রয়েছে সেটাতে কত? 93 ml। এটাতে কতটুকু থাকে গুণ করে দিলেই, ভাগ করে দিলেই হয়ে যাবে। কত দিয়ে কাকে ভাগ করতে হবে করে করো। ক্যালকুলেশনটা করে আমাকে বলো কার সাথে কে গুণ যাবে, কার সাথে কে ভাগ যাবে। তোমরা যদি একে আগে করে নাও তাহলে তোমাদের একটু সুবিধা হবে। একে কতটুকু হবে? 6.023 গুণন 10⁻23 ডিভাইডেড বাই 22,400। তারপরে আমরা বের করি হচ্ছে 21.93 ml। 5.897 into 10⁻20। 20। 897 5.9 into 10⁻20। এত টি। ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের পরীক্ষায় আসবে। একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে তাপমাত্রা এবং চাপ কিন্তু, আয়তন, এগুলো কিন্তু একটা করে দেয়া রয়েছে। আর আমরা প্রমাণ তাপমাত্রা চাপ থেকে যেগুলো জানি এনটিপিতে, এসটিপিতে, এসএটিপিতে, এগুলো তোমাদের সব সময় মুখস্থ থাকতে হবে যেন তোমরা সহজে এগুলো মনে রাখতে। হ্যাঁ বলো। ম্যাম আমার একটা কোশ্চেন আছে, আমি একটা বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ বলো বলো। মানে এখানে 740 মানে দেওয়া আছে P2টা, এখন P1টা 760 কোথা থেকে পেলাম আমরা? ওই যে আমাদের দেখতে হবে যে কত তাপমাত্রায় কত কার কার সাথে সম্পর্ক। দেখো, তাপমাত্রা দেয়া রয়েছে, চাপ দেয়া রয়েছে, আয়তন দেয়া রয়েছে, গ্যাসের অণুর সংখ্যা হিসাব করতে হবে। এবার অণুর সংখ্যা যখনই আমি হিসাব করতে যাব, বা গ্যাসের একটা করে চাপ দেওয়া রয়েছে, তখন একটা চাপ দেওয়া থেকে, একটা চাপ, একটা আয়তন, একটা তাপমাত্রা থেকে তো আর আমরা কোনো সূত্র পাই নাই। আমরা সূত্র কি পেয়েছি? গ্যাসের সমন্বয় সূত্র থেকে পেয়েছি দুইটা তাপমাত্রা, দুইটা চাপ, দুইটা আয়তন। এখন একটা করে দেওয়া হয়েছে, আরেকটা করে আমাদের তাহলে জানতে হবে কোথায় থেকে, যেটা আমাদের জানা, যেটা প্রমাণ করে বিজ্ঞানীরা আমাদের দিয়ে দিয়েছেন। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে ঠিক পেরেছি। আছে, তাহলে এটা হচ্ছে Thank you, ma'am. এই অঙ্কটা। ওয়েলকাম। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা HW দিচ্ছি, তোমরা HWটা করে আমাকে রেখে দিবে, পরবর্তীতে আমরা যখন স্কুল খুলবে তখন এটা করব, দেখবো আর কি। আমি একটা অঙ্ক দিতেছি, সেটা হচ্ছে লেখার তো সময় পাবো না, বই যাদের কাছে আছে তারা একটু দেখে নিবে। বইয়ের পৃষ্ঠা 30, উদাহরণ 26-27, এই দুইটা। ম্যাম আপনি যদি কোশ্চেনটা লিখে গ্রুপে পোস্ট করে দিতেন আমাদের জন্য একটু হ্যাঁ সুবিধা তাহলে হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রশ্নটা আমি তোমাদের গ্রুপে লিখে দিব। মিস বলে দিলেও হবে। আচ্ছা, বলে দিলে হবে বলতে এখন তো বলে দিলে তার লেখার সময় পাবে না, আমি ওখানে জাস্ট হচ্ছে লিখেই দিব প্রশ্ন দুইটা। গ্রুপে দিলেই বেশি ভালো ঠিক হয়। আছে ঠিক আছে, আমি তাহলে বাড়ির কাজ লিখে প্রশ্ন দুইটা লিখে ছবি তুলে আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ভালো থেকো, আর যে পর্যন্ত পড়ালাম ওই পর্যন্ত সুন্দর করে পড়বে। ঠিক আছে, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
2